আসসালামু আলাইকুম। আমাদের সবারই ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, সবারই গিগ আছে। কেমন? এখন অনেকের এখানে মেসেজ আসতেছে, অনেকের মেসেজ আসতেছে না। অনেকে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, রেসপন্স পাচ্ছি, অনেকে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছিও না, রেসপন্সও পাচ্ছি না। আমাদের দেখেন ফাইবার মার্কেট প্লেসে যারা নতুন তারা হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ 60টা গিগ দিতে পারি, 60টা সার্ভিসের উপরে 60টা গিগ দিতে পারি, এবং প্রতিদিন সর্বোচ্চ 10টা করে বায়ার রিকোয়েস্টে অফার সেন্ড করতে পারি। আমাদের এখানে যে বায়ার রিকোয়েস্টগুলো আসে আমাদের গিগের অ্যাগেনস্টে, এই বায়ার রিকোয়েস্টগুলোর মধ্যে আমরা 10টা করে বায়ার রিকোয়েস্ট সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আমরা অফার সেন্ড করতে পারি। এখন দেখেন কাজ পাওয়ার ক্ষেত্রে আমাদের যদি প্রত্যেকেরই মিনিমাম, যেহেতু আমরা নতুন সার্ভিস দিচ্ছি, নতুন অ্যাকাউন্ট আমাদের, প্রত্যেকেরই যদি আমাদের সর্বোচ্চ 60টা গিগ আমরা দিতে পারি, নতুন আলাদা আলাদা সার্ভিসের আমরা যেগুলো করতে পারবো আর কি, সর্বোচ্চ 60টা গিগ যদি আমরা ওখানে পাবলিশ করতে পারি, 60টা গিগের এগেনস্টে অ্যাভারেজে আমি যদি ধরি আপনার প্রতি গিগের এগেনস্টে 10টা করে বায়ার রিকোয়েস্ট, আপনার যখন বায়ার রিকোয়েস্টগুলো আসে আমাদের অ্যাকাউন্টে, এই গিগের এগেনস্টে বায়ার রিকোয়েস্টগুলো আসে, প্রতিটা গিগের এগেনস্টে যদি মিনিমাম 10টা করে রিকোয়েস্ট আসে, 60টা গিগের এগেনস্টে আমার 70টা রিকোয়েস্ট আসবে অ্যাট এ টাইম। ধরেন আপনার এই যে সকালবেলা, সকাল ধরেন 8টা থেকে 10টার মধ্যে, বা আরও একটু আগে আসে ফার্স্ট, তারপরে দুপুরে একবার আসে, সন্ধ্যার দিকে একবার আসে, আবার রাতের 12টার দিকে বা 10টার পর থেকে 12টা, সাড়ে 12টা পর্যন্ত একবার আসে। প্রতিদিন 4বার আসে আমাদের এখানে বায়ার রিকোয়েস্ট। এই 4বার বায়ার রিকোয়েস্ট আসলে আপনার যদি নতুন নতুন বায়ার রিকোয়েস্ট আপনার 4বার আসে, প্রতিটা গিগের এগেনস্টে আমি মিনিমাম ধরছি 10টা করেও যদি আসে, 60টা গিগ যদি আমাদের দেয়া থাকে, 70টা আসবে। 70টা বায়ার রিকোয়েস্ট থেকে আমরা পারি এরকম সুইটেবল 10টা কাজ কি আমরা পাবো না? আমরা পারি এরকম সুইটেবল 10টা কাজ তো পাবো আমরা। এই 10টা জবের অ্যাগেনস্টে আমরা হচ্ছে গিয়ে আপনার রিকোয়েস্ট সেন্ড করব, অফার সেন্ড করব। এখন অফারগুলো সেন্ড করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? একটা জিনিস দেখেন, সবসময় খেয়াল রাখবেন বায়ার কি চাচ্ছে। আমরা অনেকেই কি করি, একটা ছোট্ট করে একটা লেখা লিখে নেই, প্যারাগ্রাফের মতো মুখস্থ। আমার এখানে হচ্ছে গিয়ে একটা ইয়ে দেওয়া থাকে, ইউআরএল দেওয়া থাকে পোর্টফোলিওর, আর নিচে আমাদের কিছু লিঙ্ক দেওয়া থাকে, আমাদের কাজের কাজের লিঙ্ক দেওয়া থাকে, আমাদের পোর্টফোলিওর লিঙ্ক দেওয়া থাকে, উপরে আমাদের স্কিলগুলো দেওয়া থাকে, আর একটা 2-3 লাইনের একটা লেখা লেখা থাকে। এটা মুখস্থ আমরা দিয়ে দিই। কথা হচ্ছে আপনার স্কিল হচ্ছে গিয়ে পিএইচপি, মাইএসকিউএল, জাভা স্ক্রিপ্ট এগুলোর উপরে, ওয়ার্ডপ্রেসের উপরেও আছে। এখন ওই ভদ্রলোক আপনার এগুলো স্পেসিফিকেশন তো জানতে চাইবে, ঠিক আছে, আপনার পোর্টফোলিও দিলে ওইখানে তো ক্লিক করলে সে সব কিছুই দেখতে পাবে। ওনার যে প্রবলেমটা, ওনার সিম্পল আপনার ফিক্সিংয়ের একটা প্রবলেম আছে। ওনার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে তাকে একটা ইরোর ফিক্স করে দিতে হবে। এখন আপনি ওনার এই প্রবলেমটার দিকে ফোকাস না করে আপনি আপনার গান গেয়েই যাচ্ছেন। একটা কথা আছে না আমাদের দেশে, দেশীয় ভাষায়, অবশ্যই কি করতে হবে, ক্লায়েন্টের যে প্রবলেমটা সেটাকে আগে আইডেন্টিফাই করে তার প্রবলেম অনুযায়ী আপনার কথাগুলোকে হাইলাইট করতে হবে। ওইরকমভাবে তার একটা প্রবলেম হচ্ছে সে তার ডিজাইনিং ভেঙে যাচ্ছে, ডিজাইনটা ভেঙে যাচ্ছে, এটা কাজ করতেছে না, আপনি তার ওই প্রবলেমের উপরে কথা বলেন। আপনি ওখানে তার সাথে কথা বলেন, ওই প্রবলেমের উপরে কিছু কথা বলেন যে না, আমি তোমার এই প্রবলেমটা বুঝতে পারছি, তোমার এই প্রবলেমটা এভাবে আছে, আমি এভাবে করে দিতে পারবো ইনশাল্লাহ। এগুলো আচ্ছা ইনশাল্লাহ বলা ওখানে, কারণ ওরা তো বুঝবে না। আপনি মনে মনে বলেন হ্যাঁ ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারবো, আর ওখানে লিখে দেন আমি কনফিডেন্ট, আমি তোমার এটা করে দিতে পারবো, আর এই প্রবলেম এগুলো এগুলো আমি এভাবে এর আগে করছি, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি এমনভাবে লিখেন। আর আপনি যদি মুখস্থ একটা জিনিস লিখে দেন, আপনি সবসময় লিখতেছেন আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আমার 3 বছরের 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এটা করছি, এটা করছি, এটা করতেছি, এটা করতেছি, এটা তো আপনি আপনাকে হাইলাইটস করতেছেন তার কাছে।
ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাইতে হলে অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি না? আমি যদি আপনার সাথে বসি, আপনার কাছ থেকে একটা কাজ নিয়ে আসতে যাই, সিম্পল আপনি ধরেন যারা ব্যাংকে জব করে কাট সেকশনে, ব্যাংকে যারা কাট সেকশনে জব করে বা মার্কেটিং সেক্টরে জব করে, তারা কি করে? আগে ক্লায়েন্টের কাছে যায়, ক্লায়েন্টের কাছে গিয়ে বলে স্যার, এভাবে কাচুমাচু হয়ে বসে থাকে, স্যার হ্যাঁ বলেন, স্যার এটা, স্যার সেটা, এভাবে কি বলে যে স্যার আমার কোম্পানি এটা সেটা, আমি কিন্তু এটা করতে পারি, আমি ওইটা করতে পারি, আমার টার্গেট এত ছিল, আমি সব ফিল আপ করে ফেলছি? এটা তো আপনার বস দেখবে আপনাকে, আপনার টার্গেট ফিল আপ করতে পারছেন কি না, আপনার স্কিল কি, সেগুলো তার ক্লায়েন্ট বুঝবে না। ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে। ডাক্তারের কাছে যারা রিপ্রেজেন্টেটিভ যায় এই ওষুধ কোম্পানির, তারা গিয়ে বলে স্যার আপনার চেম্বারে তো অনেক গরম। স্যার বুঝতে পারছি স্যার, নেক্সট মান্থ থেকে আপনার চেম্বারে একটা এসি লেগে যাবে, এরকম বলে কি না? স্যারের মানে ক্লায়েন্টের প্রবলেমটা সে আইডেন্টিফাই করে আগে, তারপর বলে যে আপনার প্রবলেম এটা, আমি এভাবে সলভ করে দিব। আপনি কিন্তু আপনার স্কিলটা এখানে মার্কেট প্লেসে সেল করতে যাচ্ছেন। আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, আমরা কিন্তু আমাদের স্কিলটা সেল করতে চাই। আমাদের স্কিলটা সেল করতে চাই, স্কিলের একটা ডেসক্রিপশন অবশ্যই থাকবে, তারা দেখবে। কিন্তু আমি যার কাছ থেকে সেল করতে যাব, তার প্রবলেমটাকে আমি আগে বোঝার চেষ্টা করব। বোঝার চেষ্টা করে আমরা যখন বায়ার রিকোয়েস্ট থেকে অফারগুলো সেন্ড করব, বায়ার রিকোয়েস্ট থেকে যখন আমরা অফার সেন্ড করব, তখন অবশ্যই অবশ্যই কি করব? তাদের যে প্রবলেম সেটাকে আইডেন্টিফাই করে তার প্রবলেমের উপরে আমি কিছু কথা বলবো, যে না আমি তার এই প্রবলেমটা বুঝতে পারছি, এই প্রবলেমটা আমি এইভাবে সলভ করব, আমার এতদিন সময় লাগবে, ঠিক আছে? এসব বিষয়গুলো নিয়ে আমি তার যখনই অফার সেন্ড করব, সেখানে আমি তার কথাগুলো বলবো, আমাকে আমি হাইলাইটস করব না। আমার স্কিলগুলো যা আছে তার নিচে আমি সিম্পলি ছোট দু এক লাইনে লিখে দিব। কিন্তু তার প্রবলেমটা নিয়ে যখন কথা বলবো, বায়ার যখন আমার এই ইয়েটা দেখবে, অফারটা দেখবে, দেখার পরে সে চিন্তা করবে যে এখানে যদি আপনার এক একটা গিগের এগেনস্টে বা এক একটা সার্ভিসের এগেনস্টে মিনিমাম আপনার এক একটা সার্ভিসের এগেনস্টে যদি আমরা ওয়ার্ডপ্রেসের কথা বলি, বায়ার রিকোয়েস্ট যখন আসে, এটার মধ্যে আপনার অফার সেন্ড হয়ে যায়, দেখা গেছে 50 থেকে 100, আরও বেশিও হয়, 100-150 এরকমও হয়। ফ্রিল্যান্সার.কমের মতো, ফ্রিল্যান্সার.কমে একটা কাজ যখন আপনার একটা জব যখন পোস্ট হয়, সেখানে আপনার 100-200 বায়ার ফ্রিল্যান্সার ওখানে বিট করে। এখন ফাইবারেও এরকম হয়ে যাচ্ছে। ফাইবারে আগে দেখা গেছে যে একটা জব যখন হচ্ছে গিয়ে আপনার 15 থেকে 20 জন বিট করছে, তখন এটা ক্লোজ হয়ে গেছে। এখন ওয়ার্ডপ্রেসের কাজ বা যেগুলো একেবারে কমন সার্ভিস যেগুলো আছে, সেগুলোর মধ্যে দেখা গেছে যে 100, 150, 200 বিটও করে, কিন্তু জব ক্লোজ হয় না। তখন এতগুলো বিটের মধ্যে থেকে যখন আপনার এই জিনিসটা তার চোখে পড়বে, সে কিন্তু ভাষা ভাষা সব কিছুই দেখবে, সবার ইয়েগুলোই দেখবে, তার কাছে যেটা সবচেয়ে বেস্ট মনে হবে সেটাই কিন্তু সে বেছে নেবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? এখন আপনি যদি তার প্রবলেমটাকে নিয়ে কথা বলেন, আইডেন্টিফাই করেন, সে বুঝতে পারবে যে না, আমার এই প্রবলেমটাকে সে গুরুত্ব দিছে, তার মানে আমার এই জিনিসটা সে বুঝতে পারছে, আমি তাকে নক দিই। আপনাকে অবশ্যই নক দিবে। কথা কি বোঝা গেল? এখন আমরা ফিক্সড একটা জিনিস বারবার বারবার এই জিনিসটাই আমি তাকে পাঠাচ্ছি, সবাইকেই পাঠাচ্ছি, কেমন? একটা বায়ার কিন্তু আপনাকে 2-3 রকমের ইয়াও দিতে পারে। এক একটা বায়ার কিন্তু দেখা গেছে একাধিক জব পোস্ট করে একসাথে। এখন আপনি যদি খেয়াল না থাকে, একই রকম কথা আপনি একসাথে কপি করে রাখছেন, লিখে রাখছেন, ওইটা কপি করে ওনার বিভিন্ন রকমের যে জবগুলো পোস্ট করছে সেখানে গিয়ে আপনি এই জিনিসটাই পেস্ট করে দিলেন, তখন সে দেখবে না এই বেটা তো মুখস্থ কাজ করে, সব মুখস্থ করে, মানে একটা জিনিস দেওয়া আছে মুখস্থ সবগুলোর মধ্যে পাঠায় দেয়, আপনাকে কখনোই সে মেসেজ দিবে না। আপনি যদি তার প্রবলেম 3 রকমের প্রবলেম, 3 রকমের প্রবলেমের মধ্যে আপনি অফার সেন্ড করেন, সমস্যা নাই, কিন্তু তার প্রবলেমগুলো নিয়ে আপনি কথা বলেন ওখানে, সেগুলোর ব্যাপারে তার সাথে আপনি কথা বলেন, সেগুলো কিভাবে সলভ করা যায়, তাহলে দেখবেন আপনাকে সে মেসেজ দিছে। এটা যে কেউ করেন, আপনার সারা রাত জায়গায় বসে থাকতে হয় না। টেকনিক্যালি করলেই আপনার সারা রাত জেগে বসে থাকতে হবে কেন? আপনি বলে দিবেন নির্দিষ্ট একটা টাইম যে আপনার স্লিপিং আওয়ার এত থেকে এত পর্যন্ত। আমার দেখা অনেকেই আছে, আমার এক বড় ভাই আছে, এক্সকিউজ মি, সে পাইথন ডিজাইঙ্গো কাজ করে,
আপনার আপওয়ার্কে কাজ করে, তার আওয়ারলি রেট হচ্ছে গিয়ে আপনার $50 আপ, $50 আপ আওয়ারলি রেট। মাসটা শেষ হইলেই দেখা গেছে যে তার আপনার $900, সরি আমি ভুল বলে ফেললাম, $9,000, $9,500, $10,000 সুই সুই তার ইনকাম। এবং তার কিউইতে আপনার হিউজ পরিমাণ অর্ডার ইয়েতে থাকে, পেন্ডিংয়ে থাকে। সে তার সুবিধা মতো, সে কখনোই রাত জাগে না, তার স্কিল হয়ে গেছে, সে তার মতো করে কাজ করতেছে। যাদের স্কিল, যারা সার্ভিস দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারে, ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিয়ে সন্তুষ্ট করতে পারবেন, আপনার টাইমে ক্লায়েন্ট আপনাকে নক দিবে। তারা জানে আপনি একজনের কাজ করে দিলে সে জানবে আপনার স্লিপিং আওয়ার কখন, আপনি কখন কাজ করেন, আপনার অফিস আওয়ার কখন, সে জেনেই আপনাকে নক দিবে। আর একজন যখন আপনার কাছ থেকে সার্ভিস পেয়ে স্যাটিসফাইড হয়ে যাবে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট কখনোই আপনাকে ভুলবে না, আপনাকে ছাড়বে না। কথা বোঝা গেছে কিনা? আচ্ছা, আপনাদের সবার উদ্দেশ্যে কথা বলা, 7টা গিগ এখনো দেন নাই কে কে? এক্সকিউজ মি, আমি এই গিগটা শুধুমাত্র আপনার বাগ ফিক্সিং এর জন্য দিচ্ছি। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ। এর মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery এগুলোর বাগ ফিক্সিং করা খুবই ইজি। এর মধ্যে আপনারা বুটস্ট্র্যাপ আর jQuery বাদে বাকি 3টা জানেন, খুব ভালো করেই জানেন। শুধুমাত্র এই 3টার উপরেই বাগ ফিক্সিংয়ের হিউজ কাজ আছে মার্কেট প্লেসে, শুধুমাত্র বাগ ফিক্সিং। আপনার কাছে একটা জিনিস খেয়াল করবেন, একজন লোক যখন বা একজন বায়ার যখন আপনার এখানে আসবে বাগ ফিক্স করার জন্য, এই 3টা রিলেটেড HTML, CSS, জাভাস্ক্রিপ্ট রিলেটেড বাগ ফিক্স করাইতে আসবে, তার মানে বুঝতে হবে সে অন্য কাউকে দিয়ে এই কাজগুলো করায় নিয়ে আসার পরে সেই বাগগুলো এখানে দেখতে পাইছে বা এখানে ভুলগুলো ধরতে পারছে। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো যদি আপনি ফিক্স করে দিতে পারেন, পরবর্তী সময়ে সে কিন্তু আপনার কাছেই আসবে। আর এই কাজটা এমন হইতে পারে যদি অসম্পূর্ণ থাকে, সেই কাজটা আপনাকে দিয়ে করায় নেবে। আর আপনারা গিগের ইমেজগুলো আমি বলছিলাম আপনাদেরকে, এমন একটা কালার দিবেন যাতে মানুষের চোখে পড়ে। কেমন? সিম্পলি দেখেন, আমি স্যার ইমেজ স্যার সর্বনিম্ন কয়টা দেওয়া লাগবে স্যার? জি, একটা দিলে হবে স্যার? ইমেজ একটা ইমেজ দিলে হবে? হ্যাঁ স্যার। একটা ইমেজ দিলে হবে, কিন্তু ইমেজ 2টা 3টা দেওয়াই ভালো। যেখানে দেখেন, আমি যদি কোনো সার্ভিস এখান থেকে খুঁজি, ধরুন ফিক্সিংয়ের কোনো সার্ভিস যদি আমি এখান থেকে খুঁজে বের করতে চাই, স্যার আপনার কি কোনো মেসেজ আসছে নাকি স্যার? ওই আসে, প্রতিদিনই আসে। এই যে এখানে দেখেন ওয়েব এন্ড টেক, এই যে ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস, এখানে যে ক্যাটাগরিগুলো আছে ওয়ার্ডপ্রেসের, এই যে দেখেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, তারপর হচ্ছে কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, তারপর হচ্ছে গিয়ে এসইও পারফরমেন্স, ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন, সিকিউরিটিটাও আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কনসালটেশন। এই যে ক্যাটাগরি, এখানে যে কয়টা ক্যাটাগরি আছে, প্রত্যেকটার মধ্যে ঢুকেন, আবার এগুলোর ভিতরে আবার করেন, ব্লগ সাইট, ই কমার্স সাইট, তারপর হচ্ছে নিউজ পোর্টাল, কেমন অনেক ধরনের কাজই আছে এখানে। একটা জিনিস খেয়াল করবেন, ই কমার্স সাইট আর ব্লগ সাইট কিন্তু সম্পূর্ণ আলাদা সার্ভিস, সম্পূর্ণ আলাদা জিনিস। তারপর হচ্ছে দিতে চাচ্ছি সেটা হচ্ছে মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট ফাইল
থেকে হুম, আমি এটাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসে হচ্ছে ডাইনামিক ভাবে কনভার্ট করব হচ্ছে ওয়ার্ডপ্রেসে। গুড। এটা তো খুব ভালো একটা সার্ভিস। এটা আমি দিব, তো হচ্ছে এটা কোন ক্যাটাগরির আন্ডারে দিলে মেবি ভালো হবে স্যার? এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে থিম প্লাগ ইন কাস্টমাইজেশন যেগুলো আছে না, থিম বিল্ড আপ, থিম ডেভেলপমেন্ট বা প্লাগ ইন ডেভেলপমেন্ট, এই থিম ডেভেলপমেন্টের ইয়াতে আপনি দিতে পারেন এটা। এটা হচ্ছে গিয়ে আপনার মূলত আপনি যে কাজটা করবেন এটা কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে আপনি ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করবেন, তাই না? বা এখানে হচ্ছে গিয়ে পিএইচপি ব্যাকএন্ডে তো অবশ্যই পিএইচপি মাইস্কেল থাকবে। এটার সাথে আপনি এটা দিয়ে কি করতেছেন, ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করতেছেন অথবা একটা কোনো একটা ফাংশনালিটি দিয়ে এটাকে প্লাগইনে কনভার্ট করতেছেন। এটা হচ্ছে কি আপনার থিম কাস্টমাইজেশন বা প্লাগইন কাস্টমাইজেশনের মধ্যে পড়তে পারে। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে বিষয়টা, ওয়েবসাইটের এটা কিন্তু এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে। শুধুমাত্র আপনার এই ব্লগ সাইট হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে আপনার নিউজ পোর্টাল হইতে পারে, ই কমার্স সাইট হইতে পারে, অনেক ধরনের সাইট হইতে পারে। এখানে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে আরও কিছু আছে কাস্টমাইজেশনের মধ্যে। দেখেন কাস্টমাইজেশনের মধ্যে ইউজ ক্যাটাগরি আছে, এগুলো গিগগুলো আপনাদেরকে অ্যানালাইসিস করতে বলছি আমি। গিগগুলো অবশ্যই অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে ওরা কী কী ধরনের সার্ভিস দিচ্ছে। কাস্টমাইজেশনে দেখেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অর ওয়ার্ডপ্রেস থিম। এখানে কি বলছে, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ডিজাইন সিএসএস ফিক্স, মানে হচ্ছে গিয়ে ও ডিজাইনের ভিতরে আপনার সিএসএসের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করবে। ইনস্টল অ্যান্ড কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস থিম ফরেস্ট থিম, মানে পেড থিম যেগুলো আছে ওগুলোকে সে কী করবে, ইনস্টল করে দিবে থিম ফরেস্ট থেকে যে সব থিমগুলো নিয়ে আসবে। দেখেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস চেঞ্জ অর ওয়ার্ডপ্রেস ফিক্সেস এডিট ওয়ার্ডপ্রেস, মানে এর ভিতরে কিন্তু কাস্টমাইজেশনের মধ্যে অনেক ধরনের ইয়ে আছে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস সাইট, ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, এই যে এই কয়টা গিগ অ্যানালাইসিস করে বা এই কয়টা গিগের উপরে টাইটেলগুলো দেখে বুঝলাম যে এখানে আপনার যে থিমটা আপনার ক্লায়েন্ট আপনাকে যে থিমটা দিবে সেটার উপরে আপনি কাস্টমাইজেশনের উপরে একটা গিগ দিতে পারেন। তারপর হচ্ছে প্লাগ ইন কাস্টমাইজেশনের উপরে দিতে পারেন। ইন্টারনাল ডিজাইন কাস্টমাইজেশনের জন্য আপনি বা ইরর ফিক্সিং করার জন্য আপনি গিগ দিতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? তারপরে হচ্ছে দেখেন এই যে দেখেন প্লাগইনগুলো তো অবশ্যই আপনার পিএইচপি দিয়ে তৈরি হয়। ব্যাকএন্ডে পিএইচপি, উপরে হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট এন্ডে HTML CSS জাভাস্ক্রিপ্ট, আর ব্যাকএন্ডে তো অবশ্যই পিএইচপি থাকবে, মাইস্কুয়েল ডাটাবেস থাকবে। কেমন? তারপর দেখেন এখানে বাগ ফিক্সিংয়ের যে ব্যাপারটা আছে, বাগ ফিক্সিংয়ের মধ্যে আপনার কি কি ফিক্সিং করে ওরা। তারপর এখানে দেখেন যে বাগ ফিক্সিংয়ের ক্ষেত্রে আপনার কি কি জিনিস করতেছে তারা। এগুলো তো সব বাগ ফিক্সিংয়ের। এই যে এই গিগগুলো দেখেন, বাগ ফিক্সিংয়ের গিগগুলোতে দেখেন কোনোটা এমন কোনো গিগ নাই যেখানে কোনো রিভিউ নেই বা কাজ নাই। সবচাইতে বেশি কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্সিংয়ের উপরে। কথা বুঝতে পারছেন কি না? বাগ ফিক্সিংয়ের কাজগুলো কি? বাগ ফিক্সিংয়ের কাজ হচ্ছে গিয়ে আপনার একটা থিম সে নিছে, থিমের কিছু জিনিস হচ্ছে গিয়ে ডিজাইন কাজ করতেছে না, ওই ডিজাইনিংয়ের কাজই বেশি থাকে। কথা বুঝতে পারছেন কি না? সিম্পল হচ্ছে গিয়ে আপনার বুটস্ট্র্যাপে কাজ করতেছে না, সিএসএস কাজ করতেছে না, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আপনার ইয়ে হচ্ছে না, পাচ্ছে না এখানে, অথবা যে কুইরির ফাইলগুলো পাচ্ছে না সম্ভবত। এই ধরনের কাজগুলোই থাকে বিশেষ করে আপনার ফ্রন্ট এন্ডের কাজগুলো বেশি থাকে। HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ যে কুইরি এগুলোর কাজ বেশি থাকে এই বাগ ফিক্সিংয়ের মধ্যে। তারপরে দেখেন এখানে কতগুলো ইয়ে আছে, SEO। এই যে দেখেন স্পিড অপটিমাইজেশন SEO এর ক্ষেত্রে। জি, আমি আবারও বলে দিচ্ছি যেসব জিনিসগুলো খেয়াল রাখবেন। আমরা ওয়ার্ডপ্রেসের টোটাল এখানে সার্ভিস পাচ্ছি কয়টা একটু দেখেন, 1 2 3 4 5 6 7টা।
8টা 9টার মধ্যে আপনারা এখানে ওয়ার্ডপ্রেস ফুল সাইট ওয়েবসাইট ক্রিয়েশন, কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, এসইও, ইনস্টল সেটআপ, ল্যান্ডিং পেজ, কেমন, তারপর হচ্ছে ব্যাকআপ অ্যান্ড ক্লোনিং, এই 5টা সার্ভিস অবশ্যই সবাই দিতে পারবেন। কেমন, আপনাদের হচ্ছে গিয়ে এটা কি বলে গ্রুপ ডিসকাশন বলেন, তারপর হচ্ছে গিয়ে আপনার রাতের ক্লাসটা, এগুলো, তারপর হচ্ছে সব ওভারঅল আমাদের যে দিনের ক্লাসটা আছে সব কিছু মিলে আপনাদেরকে এগুলো দেখানো হয়েছে। কেমন, তারপরে আরেকটু আপনারা স্টাডি করতে থাকেন। এই 5টা বিষয়ের উপরে আপনারা 7টা গিগ ইজিলি আগামী 3 দিনের মধ্যে কি আমি আরও কিছুদিন সময় দিচ্ছি, ধরেন আপনারা আগামী 5 দিনের মধ্যে এই কাজগুলো করেন। যাদের কাজ চলে আসছে তো আলহামদুলিল্লাহ, তারা হচ্ছে গিয়ে 1টা 2টা দিয়ে আসছে, সমস্যা নেই, আপনি 7টা গিগ আপনার পূরণ করতে হবে। তারপর হচ্ছে প্রত্যেকটা সার্ভিসের আলাদা আলাদা যে গিগগুলো আছে, টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, এরকম যারা আছে, যেমন এই যে দেখেন এখানে টপ রেটেড সেলার একজন আসে, 846টা কাজ করছে, 162টা কাজ করছে লেভেল 2 সেলার। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার 77টা কাজ করছে লেভেল 2 সেলার, 212টা। এই লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার যারা আছে তাদের গিগগুলো একটু অ্যানালাইসিস করবেন। প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে এই টাইপের গিগ পাবেন আপনারা, প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে। এখানে দেখেন প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে গিগ পাবেন। এই গিগগুলো অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে আপনারা টাইটেলটা সাজান। একেবারে শুরুতে আপনাদেরকে প্রথম 10টা ক্লাস হওয়ার পরে আমি যেই ক্লাসে কথাগুলো বলছিলাম, আপনারা গিগগুলো অ্যানালাইসিস করেন, টাইটেল ফিক্সড করেন, আপনি কোন টাইটেলটা দিবেন। টাইটেলটা যাতে এরকম হয়, যেমন একটা লোক টাইটেল দিছে, এখানে দেখেন ধরেন এই যে এখানে এই ভদ্রলোক একটা গিগ দিছে, তার টাইটেলটা দেখেন, ওনার টাইটেলটা হচ্ছে আই উইল ফিক্স অ্যান্ড ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তার মানে সে একটা কথা দিয়ে সবগুলো কাজে কিন্তু নিয়ে আসছে, মানে তার একটা টাইটেল দিয়ে সে ফিক্সও করতেছে, আবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েটও করতেছে। কথা বুঝতে পারছেন কিনা? তার ইমেজটা দেখেন, গিগ ইমেজটা দেখেন, প্রত্যেকটা ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার বা যেই কালারগুলোই দিছে সবগুলো কালার কিন্তু, এটা একটু ডিপ কালার হয়ে গেছে, কিন্তু অন্যান্য ইমেজগুলো সবই আপনার খুবই অ্যাট্রাকটিভ কালার, আই ক্যাচিং কালার দিছে। আই ক্যাচিং কালারগুলোর মধ্যে হচ্ছে গিয়ে লাইট, যে কোনো লাইট কালার দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন ইয়েলো কালার ইউজ করতে পারেন আপনারা, ইয়েলো কালারগুলো কিন্তু আই ক্যাচিং হয়। আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাইছি, এই যে দেখেন, আমি যদি এটাকে ছোট করি আরও, সরি এটা তো বড় হয়ে গেল, ছোট করে এটার মাঝখানে রেখে দিই, যত ছোটই করি না কেন, আপনি এটাকে স্ক্রল করেন, 100 ইমেজের মধ্যে এই ইমেজটা আপনার চোখে পড়বে। কেমন, 100টার মধ্যেও এটা আপনার চোখে পড়বে, কারণ ইয়েলো কালার হচ্ছে আই ক্যাচিং কালার। ওয়ার্ডপ্রেসের এই যে গিগ ইমেজগুলো যেগুলো দিবেন আপনারা, গিগ ইমেজগুলো অবশ্যই এরকম করে একটা কালার দিবেন, মানে যেমন হচ্ছে গিয়ে আপনার স্কাই আকাশি কালার একটা আছে, একেবারে লাইট কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার, লাইট কালার, কেমন অরেঞ্জ কালার দিতে পারেন, লাইট কালার, ডিপ কোনো কালার দিবেন না। এই যে দেখেন এখানে একটা দিয়ে রাখছে ওনার, এটা মানে যদিও সে টপ রেটেড সেলার, তারপরে জিনিসটা আমার কাছে চোখে পড়তেছে না আর কি। ভালো ভালো এই যেমন এই ইমেজটা, এটা কিন্তু চোখে পড়ার মতো ইমেজ। হ্যাঁ, প্রত্যেকটা ওনার হচ্ছে গিয়ে প্রথম 2টা ইমেজই সে ইয়েলো কালার দিছে, একটু খেয়াল করেন। এই ইমেজগুলো আপনারা ক্রিয়েট করে রাখবেন। কথা বুঝতে পারছেন কি না? ইমেজগুলো ক্রিয়েট করে রাখবেন। এই যে দেখেন হলুদ কালার যেগুলোই আছে সবগুলোই দেখা যাচ্ছে, চোখে পড়ে, শুরুতেই চোখে পড়ে হলুদ কালারগুলো, আপনার চোখেরা যাবে না এই কালারগুলো। কথা বুঝতে পারছেন কি না? আর হচ্ছে গিয়ে আপনার গিগগুলো যখন অ্যানালাইসিস করবেন, দেখবেন তাদের সার্ভিসের মধ্যে তারা কি দিচ্ছে। কেমন, এই যে প্যাকেজগুলো অবশ্যই। আর এখানে আরেকটা বিষয়, আপনারা গিগ যখন দেন
তখন হচ্ছে গিয়ে একটা এই যে এই ইয়াটা থাকে আর কি, প্যাকেজ, একটা প্যাকেজ ওপেন করা থাকে, উপরে একটা আপনার এই বাটন থাকে, ওইটা ক্লিক করলে আপনার 3টা প্যাকেজ দেওয়া যায়। কেমন, আপনারা যারা নতুন গিগ খুলতে যান তখন অনেকেই বলেন যে আমরা এই প্যাকেজের অপশনগুলো কিন্তু 3টা পাই না। 3টা অবশ্যই পাবেন। উপরে দেখবেন যে এরকম একটা বাটন দেওয়া থাকে, ওখানে ক্লিক করবেন। হ্যাঁ, অন অফ বাটন দেওয়া থাকে, ক্লিক করলে আপনার 3টা প্যাকেজই অন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? এই প্যাকেজগুলো দেখবেন আসলে তারা প্যাকেজগুলো কীরকম দিচ্ছে, প্যাকেজগুলো অ্যানালাইসিস করবেন, প্যাকেজের সার্ভিসগুলো তারা অফারগুলো কীরকম দিচ্ছে। জি, প্যাকেজটা তো স্যার বুঝতে পারি, কিন্তু আসে স্যার প্যাকেজের যে আমরা দিব নতুন হিসেবে যে প্যাকেজ আমরা নিয়ন্ত্রণ করবো, মানে যেটা নিতে চাচ্ছি আমি হ্যাঁ, আরেকটা বুঝতে পারি। সেটার জন্য আপনারা ইয়ে করেন, এই যে দেখেন সে আপনার বেসিক প্যাকেজটা দিছে, সে কিন্তু হচ্ছে গিয়ে আপনার টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার, তার অনেক কাজ আছে। তারপর সে এখানে আপনার বেসিক কিন্তু শুরু করছে $120 দিয়ে। $120 দিয়ে কিন্তু মনে হয়, আমার মনে হয় না সে শুরুতেই শুরু করছে। এখানে সে কী কী সার্ভিস দিচ্ছে, আই উইল ফিক্স 3 মাইনর অ্যান্ড 1 মেজর ইস্যুস ইন দিস প্যাকেজ উইথিন আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন দিয়ে তার এখানে সে যাই দিছে না কেন, তার এখানে রিভিউ কিন্তু আছে 500-র উপরে। এই গিগটা যেই ওপেন করবে সেই কিন্তু তাকে মেসেজ দিবে, 500 না 1000-এর উপরে রিভিউ আছে তার এখানে। সে কিন্তু 1000-এর উপরে রিভিউ আছে, কাজ কত করছে সেটা আমরা জানি না, আরও বেশিও করতে পারে। তার মানে সে যতই দেখ না কেন তার প্যাকেজে, তাকে কিন্তু মানুষ মেসেজ দিবে, তাকে দিয়ে কাজ করায় নেবে। অ্যাজ এ নিউ কামার হিসেবে, আমরা নতুন হিসেবে আমাদেরকে অবশ্যই এই প্যাকেজের ইয়াটা বেসিকটা $10 উপরে দেওয়া উচিত না। সে তো ফিক্সিংয়ের কাজ করতেছে, আপনি $10 সার্ভিস দেন বা $5 সার্ভিস দেন, সেগুলো দেন, আপনি ইনস্টলেশন, থিম ইনস্টলেশন দেন, প্লাগ ইন ইনস্টলেশন দেন, সিম্পল একটা বাগ ফিক্সিং করে দেওয়ার ইয়ে দেন, অফার দেন, $5 বা $10 মধ্যে একটা, এর বেশি দিয়েন না। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে সে এক্সটেনশন দিছে একটা প্লাগ ইন অথবা ইয়েতে দিছে, হ্যাঁ, এই সার্ভিসগুলো দিছে, 9 দিন নিছে তার হচ্ছে গিয়ে বেসিকেরই ডেলিভারি ডেট। আপনি 24 ঘন্টা দিতে পারেন, কারণ হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করা আর হচ্ছে প্লাগ ইন ইনস্টল করা আপনার একদিনের বেশি লাগে না, আর একদিন সময় তো দরকার হয় না পুরোপুরি আপনাদের। ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট সর্বোচ্চ, নেট স্পিড ভালো থাকলে আরও কম লাগে। কেমন, এই যে দেখেন এখানে যে সার্ভিস বা এখানে যে ক্যাটাগরিগুলো আছে একটু খেয়াল করেন, এই যে কমার্স, তারপর হচ্ছে ভিমিও W3 টোটাল ক্যাশ, এগুলো কিন্তু সব প্লাগইনের নাম। হ্যাঁ, ইন্টিগ্রেটেড প্লাগইন, তারপর হচ্ছে গিয়ে আপনার সাপোর্টেড প্লাগইন টাইপ, কোন কোন প্লাগইন দিয়ে সাপোর্ট দিবে, তারপর হচ্ছে স্পেশালাইজেশন, এর মধ্যে এগুলো দেখেন। এই যে গিগগুলো, এগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে তো আমার মনে হয় না যে যে সার্ভিস দিবেন এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে। শুধুমাত্র আপনাদের কম্পেয়ার করতে হবে যারা টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার, তাদের অ্যামাউন্ট যদি বেশি থাকে আপনাদের এখানে এগুলো একটু কমায় দিতে হবে প্রাইসটা। অবশ্যই আপনি $120 দিয়ে প্রথমত সার্ভিস দিলে নিউ কামার হিসাবে আপনার কাছে কেউ আসবে না। কেমন, একেবারে লোয়ার প্রাইস যেটা আছে সেটা দিয়ে আপনার কাজ নিতে হবে আগে। তারপর আসেন আপনি বেসিকে দিলেন ইনস্টলেশন, স্ট্যান্ডার্ডে দেন, আপনার একটা পেজের প্রবলেম আছে, ডিজাইনিংয়ের প্রবলেম আছে, সেটা ফিক্স করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে 5টা প্লাগইন আপনি ইনস্টল করে দিবেন। থিম কাস্টমাইজেশনের সিম্পল থিমের যে বিষয়গুলো আছে পোস্ট দিয়ে দিবেন বা প্রোডাক্ট আপলোড করে দিবেন, এসব বিষয়গুলো এখানে দিয়ে দেন, আরও বাড়ায় দেন। ওখানে আপনি প্রাইস দিয়ে দেন, শুরুটা যদি $5 বা $10 দেন, ওইটা $25 দেন, $30 দেন। প্রিমিয়ামে দেন আপনার $50, শুরুতেই এত বেশি যাওয়ার দরকার নেই। একটা গিগ এরকম দেন, আরেকটা গিগ দেন একেবারে মোটামুটি এটার মতো রিলেটেড, এটার কাছাকাছি, বা যারা এই টাইপের স্ট্যান্ডার্ড আছে, যাদের 100-এর উপরে 1000-এর উপরে রিভিউ আছে টোটাল, তাদের এগুলো অ্যানালাইসিস করে তাদের কম বেশ খুব কাছাকাছি যাওয়ার দরকার নাই। তারা 120 দিছে, আপনি 50 দেন। তারা 400 দিছে, আপনি 100 দেন। তারা 1000 দিছে, আপনি 200 দেন। এভাবে দেন, দিয়ে তাদের যে সার্ভিসগুলো আছে দেখেন আপনি আসলে সবগুলো পারবেন কিনা, না পারলে এগুলো নিয়ে আলোচনা করেন, আসেন আমরা এগুলো নতুন করে আবার শিখি। নিজেদেরকে সময় দিতে হবে, 15 দিন এভাবে লেগে থাকেন। আর হচ্ছে গিয়ে গিগের মার্কেটিংয়ের যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, গিগের মার্কেটিং করার জন্য, গিগের মার্কেটিং কন্টিনিউয়াসলি করতেছেন কারা কারা? টুইটারে, তারপর হচ্ছে লিঙ্কডইনে। জি,
টুইটারে লিঙ্কডইনে মার্কেটিংটা করেন, কেমন?